নিরাপত্তার ঝুঁকির ভেতরে পড়েছে মহান জাতীয় সংসদ। এ যেন এক নতুন সন্ত্রাসী হামলার সন্নিকটে পুরো দেশ। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য জঙ্গি হামলার পরিকল্পনার তথ্য পেয়েছে বাংলাদেশ পুলিশ। একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মানুষ ফিরতে চাই না। আজকে এই সংসদে আমাদের একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিকে যেতে হবে। আমরা পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। এই লাইনটা আমরা ক্রস করবো না। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, আপনি আপনার বক্তব্যে একটা বিষয় এনেছেন যে আপনাদের রাজনৈতিক দলকে নির্মূল করার কথা কেউ কেউ বলেছে। আমি শুনিনি এই সমস্ত কথা। তবে নির্মূল করার এই শব্দটা ইতিবাচক রাজনীতি সংস্কৃতি বহন করে না। ধন্যবাদ। কৃষক কার্ড ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে। বিএনপি কৃষক কার্ড ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভুলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে চালাকি করতে যে বিএনপি কঠিন ধরা খেল। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান, আমেরিকার ডিপ স্টেটের গ্রিন সিগন্যাল, তারপর দিল্লির গ্রিন সিগন্যাল, এইগুলো সব একত্র করে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকগুলো রয়েছে সেগুলো আওয়ামী লীগের সভানেত্রী, দিল্লির অজিত দোভাল, এদের সকলের গ্রিন সিগন্যাল নিয়ে হিন্দু ভোট এবং আওয়ামী লীগের ভোট একচেটিয়াভাবে বিএনপিকে দেওয়া হয়েছে জিতিয়ে আনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে চালাকি করতে যে বিএনপি কঠিন ধরা খেল এবং বিএনপির দুইজন তরুণ নেতা, বিএনপির কথিত আইকন দুই তরুণ, আমরা কাছ থেকে এই দুই ভাইকে দেখে এসেছি এবং আমাদের কাছের লোক দেখালো আমাদেরকে জড়িয়ে ধরে। ছাত্রদলের সাবেক দুই সভাপতি রাজীব হাসান এবং সুলতান সালাউদ্দিন টুকু, এদের গোমর ফাঁস হয়ে গেছে এবং এরা রাজনীতিতে ভালো ডলা খাচ্ছেন। দর্শক, কিছু করতে যে সাপ বেরিয়ে আসার মতো একটা ঘটনা। দর্শক, এই যে রাজীব হাসান আমার বড় ভাই, কাছের বড় ভাই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম বা আমরা যখন একদম ছাত্র রাজনীতি করার মতো টকবগে বয়স, তখন তিনি ছাত্র দলের সভাপতি, যদিও আমাদের চাইতে অনেক অনেক সিনিয়র। আর আমাদের সিনিয়ররা এখনো ছাত্র দলের সভাপতি হবে আরো কয়েক বছর পরে, হোয়াটএভার। তো সেখানে এই রাজীব ভাইরা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ ছাত্রদল সভাপতি, কারণ তারা তাদের সময় কোনো আন্দোলন করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমপক্ষে 300-400 নেতাকর্মী আছে, অনেক লোক। এক সময় 5 জন লোক পেত না, 5 জন। এই রাজীব ভাইয়ের সময় 5 জন নিয়ে মিছিল করতো। উনি আসেন বড় বড় কথা বলতে। উনি কিভাবে এমপি মন্ত্রী হয়েছে হুনস, এটা একটু বলি। আসলে কি ঘটেছে তার আগে একটু বলি যে আপনি যদি দেখেন এই যে এমপি মন্ত্রী ত্যাগ কোটায় হয়েছে, মানে স্যাক্রিফাইস করেছে, মাঠের আন্দোলন করেছে, ত্যাগ কোটায় হয়েছে সর্বোচ্চ 10%, আর বাকি 90% এমপি মন্ত্রী হয়েছে ভারত এবং আমেরিকা কোটায়। আমি একটু প্রমাণ দিই। ত্যাগ কোটা যারা হয়েছে ত্যাগী, তারাও যারা ওই গ্রুপটাকে, লন্ডন গ্রুপটাকে ম্যানেজ করতে পেরেছে তারা হয়েছে, যারা ম্যানেজ করতে পারেনি তারা হয়নি। যেমন শামসুজ্জামান দুদুর মতো ত্যাগী সাবেক ছাত্রদল নেতা, তিনি কিন্তু ত্যাগী। রাজপথে টুকটাক যাই বলে না কেন, বিএনপি শত ব্যর্থতার মধ্যে রাজপথে থাকলে শামসুজ্জামান দুদু ছিল এবং টকশোতে। আর ওদিকে যদি দেখি ডিপ্লোম্যাটিক মিটিংয়ে সেলিমা রহমান, ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সে দুঃসময়ের নেতা তো এরাই। কিন্তু দেখেন এরা কেউই কিচ্ছু হতে পারেনি, শামসুজ্জামান দুদু কিচ্ছু হতে পারেনি, অথচ সবচাইতে কঠিন সময় নেতাদের মধ্যে, সক্রিয় নেতাদের মধ্যে একজন এবং অসাধারণ ব্যক্তি ছিলেন। হ্যাঁ, উল্টোপাল্টা কথা মাঝে মাঝে বলেন, কিন্তু তার ত্যাগ আছে। মঈন খানরা কিছুই না, কিন্তু কারা হয়েছে? যারা নিরাপদে নির্বিঘ্নে জীবনযাপন করেছেন। জেল কি জীবনে যারা দেখে নাই, মিছিল কি জীবনে যারা নামও শোনে নাই, তারা আজকে পুরো সরকারের উপর রাজত্ব করছে। কে? মাহাদি আমিন কি জীবনে মিছিল, মিটিং, জেল এগুলো দেখেছে? না। আজকে মাহাদি আমিনের গ্রুপের দোষণে বিএনপির মাঠের নেতারা টিকতে পারে না। আমরা তো জানি বিএনপির অনেক লোকজন আমাদেরকে আক্ষেপ করে বলে, আপনারা মনে করেন যে বিএনপির সমালোচনা করি, কিন্তু আসলে তলে তলে আমাদের সবার সাথে ভালো সম্পর্ক, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। তো তারা অনেকেই আমাদেরকে আক্ষেপ করে বলে যে ভাই এই অবস্থা, মাহাদি আমিনের যে গ্রুপটা, ওই গ্রুপটার দোষণে আমরা টিকতে পারি না। তারপরে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অনেক আগে থেকে জেনেছিলেন, তিনি সেই লন্ডন গ্রুপ বাংলাদেশে ভুলে আসতেন না কিসের মাঠের রাজনীতি আর জেল জুলুম, আজকে তার গ্রুপ শক্তিশালী তিনিই পেয়েছেন। তো ওই গ্রুপটাই তো সব মাঠের আন্দোলন যারা করেছে তাদের মধ্য থেকে যারা ওই গ্রুপের হাতে পায়ে ধরে ম্যানেজ করতে পেরেছেন, রাজীব, টুকু, বকুল, এই মাহাদি আমিনদেরকে যারা ম্যানেজ করতে পেরেছেন তারা কিছুটা পেয়েছেন। আমাদের এই রাজীব ভাইয়ের কথা বলছিলাম, রাজীব ভাই মূলত ওই লন্ডন গ্রুপটাকে, মাহাদি আমিন গ্রুপটাকে ম্যানেজ করে হাতে পায়ে ধরে এমপি মন্ত্রী হয়েছেন, নইলে তার যে পারফরমেন্স তার কিছুই হওয়ার কথা না। তার সময় ছাত্রদল সবচেয়ে ব্যর্থ ছিল, কোনো কার্যকর কোনো প্রোগ্রামই করতে পারেনি এবং ছাত্রদল কার্যত গর্তের মধ্যে ছিল, নিষ্ক্রিয় ছিল। এই রাজীব এখন প্রতিমন্ত্রী হয়ে উল্টোপাল্টা কথা বলছেন। কি বলছেন? তিনি বলছেন এমনকি জুলাইকে অপমান করছেন, জুলাই শহীদকে ছোট করছেন আওয়ামী লীগের মতো। বলছেন যে জুলাইতে জামাতের আমির নাকি 1200 জুলাই শহীদ পরিবারের বাসায় গেছে, অথচ সরকারি গেজেট অনুযায়ী জুলাইতে শহীদ হয়েছে 800 কতজন, 824 জন বা এরকম কিছু। তো 1200 তিনি কোথায় পেলেন? দেখেন, ওই যে লন্ডন কোটার মাহাদি আমিনদের হাতে পায়ে ধরে যে এমপি মন্ত্রী হয়েছেন তার প্রমাণ এটা। কোনো খোঁজখবর রাখেন না, কোনো যোগ্যতা নেই। আমিরে জামাত হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন রাজীবের। আমিরে জামাত যে যুক্তি দিয়েছেন, নাকে খত দিয়ে মাছ চাওয়া দরকার রাজীব হাসানের। কি আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন যে এখনো কত নিখোঁজ আছে, কত নিখোঁজ পরিবার আমাদের কাছে বলে আমার বাবার লাশের কোনো খবর আছে কিনা। আর দ্বিতীয় কথা, যে আমিরে জামাত কোন 1200 পরিবারের কাছে রিস্ক করেছেন সব তালিকা আছে। আর জামাত সমস্ত শহীদদের তালিকা করেছে, কম্পাইল করেছে, ওয়েবসাইটে আছে, বিএনপির লোকজনের কাছে সেটা দেওয়া হয়েছে। এমনকি তাদের জীবন বৃত্তান্ত পর্যন্ত জামাতের কাছে আছে, বই আকারে পাবলিশ করেছে। এবং বিএনপির লোকজনই বলে, যে বিএনপির মন্ত্রীরাই বলে যে 1000-এর উপর নাকি বিএনপি ছাত্রদল শহীদ হয়েছে। তো সেখানে 894 জনের উপর ভিত্তি করে রাজীব হাসান আমিরে জামাতের সমালোচনা করেন। মাথায় ব্রেন আছে কোনো? জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস প্রতিবেদনে বলা হয়েছে 1400+। তো সেখানে 894 জনের উপর ভিত্তি করে আমিরে জামাতের সমালোচনা করেন। একটা কঠিন ডলা খেয়েছেন না? আবার সুলতান সালাউদ্দিন টুকু রক ফুলিয়ে জামাত এই সেই অমুক কথা বলেন। এগুলো বলার পরে দেখা যায় সুলতান সালাউদ্দিন টুকুর যে দৌড় ভিডিও, দৌড়টুকু বলতে আরেকজন, দৌড়টুকুর একটা আলাদা ইতিহাস আছে, সেইটুকু আর এইটুকু একটা। তবে এইটুকু আর দৌড়টুকু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, এটা 2023 সালের অবরোধের সময় এই সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল সালাম সহ বিএনপি নেতারা অবরোধের সমর্থনে মিছিল করছে যে আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্সের শব্দ, নট পুলিশের শব্দ, একটা অ্যাম্বুলেন্সের শব্দ, সে অ্যাম্বুলেন্সের শব্দ শুনে পিছন দিকে তাকিয়ে যে দৌড় দিয়েছিল, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আবার নতুন ভাবে ভেসে বেড়াচ্ছে। আপনি চিন্তা করেন, এখন টুকুর মান সম্মান আছে? এই জেনজি টুকুকে ট্রল করে, টুকুকে নিয়ে হাসি তামাশা করে যে কেমন নেতা, যে অ্যাম্বুলেন্সের শব্দ শুনে দৌড় যায়। এর চাইতে ভীতু কোনো নেতা আছে? এবং আরো অনেক গোমর ফাঁস হয়ে যাচ্ছে। এই সুলতান সালাউদ্দিন টুকু যখন জেলে ছিলেন তখন তাকে বিএনপি নেতাকর্মীরা সবাই গালাগালি করতো, বলতো যখন তিনি সকালে এক্সারসাইজ করতে বের হতেন একটা ট্রাউজার পরে টি শার্ট পরে, তখন সবাই বলতো যে একটা গাদ্দার, একটা স্বার্থপর, একটা বেঈমান। কারণ কর্মীদের বা অন্যান্য কারো কোনো খোঁজ নিতেন না, তাদের জন্য যে খাবার টাবার আসলে নিজে খেয়ে ফেলতেন। এই কারণে ছোট ছোট কর্মী যারা তারা সবাই গালাগালি করতেন, তারা সবাই জামাতের লোকজনের সহায়তায় তাদের কিছু খাবার টাবার খেতেন। একটা আত্মকেন্দ্রিক এবং নিজে বিলাসী জীবনযাপন করা একটা ধান্দাবাজ প্রকৃতির লোক হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকু। আর রাজীব হাসান হচ্ছে ব্যর্থ, ওই লন্ডন গ্রুপের হাতে পায়ে ধরে এমপি মন্ত্রী হয়েছে, এই কোটায়। এখন এই যে তাদের গোবর ফাঁস হয়ে গেল এবং তাদের যে যুক্তি, ওই যুক্তিও মারা খেলো, কেমন লাগলো? আমিরে জামাতের সাথে চালাকি করতে যে এই দুই কথিত তরুণ ব্যর্থ নেতা মন্ত্রী বা প্রতিমন্ত্রী একটা কঠিন ডলা খেলেন। সোশ্যাল মিডিয়া এখন তারা ট্রল যোগ্য, তাদের নীতিমূল ট্রল হচ্ছে। এখন মজা বুঝুন। দেশের সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত, তাদের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ মন এবং মস্তিষ্ক দুটাকেই রীতিমতো বিষাক্ত করে তুলেছে। তা আমরা বুঝতে পারছি তাদের যে অঙ্গ সংগঠন ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমিরে জামাত জনাব শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, তারা দুজনই সংসদে যে আচরণ করছেন এটি মূলত ফরমাল। একজন আরেকজনের সঙ্গে ভাব বিনিময় করছেন, সালাম বিনিময় করছেন এবং মুখোমুখি কথা বলতে গিয়ে অথবা সংসদে ভাষণ দিতে গিয়ে তারা প্রাণান্ত চেষ্টা করছেন মূলত পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক রক্ষা করার জন্য। কিন্তু তাদের এই যে ব্যবহার বা মন মানসিকতা, এটার সঙ্গে আসলে তাদের চিন্তার কতটুকু মিল আছে এটি নিয়ে দেশবাসী কিন্তু যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। এর কারণ হলো বিএনপি এবং জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা যে অভিযোগগুলো করছেন একে অপরের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছেন যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসছে এবং লন্ডনে যে বৈঠক হয়েছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেখানে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান, আমেরিকার ডিপ স্টেটের গ্রিন সিগন্যাল, তারপর দিল্লির গ্রিন সিগন্যাল, এইগুলো সব একত্র করে আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো আওয়ামী লীগের সভানেত্রী, দিল্লির অজিত দোভাল, এদের সকলের গ্রিন সিগন্যাল নিয়ে হিন্দু ভোট এবং আওয়ামী লীগের ভোট
একচেটিয়াভাবে বিএনপিকে দেওয়া হয়েছে জিতিয়ে আনার জন্য। অর্থাৎ ভোটের মাঠে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল ঘোষণার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে মানে সন্দেহ করা হয়, আরও অনেক কিছু। অন্যদিকে সরকার দল বলার চেষ্টা করছে যে নর্মালি এরা তো আসলে 10-12টা বেশি সিট পাওয়ার কথা না, জামাতের যারা লোকজন রয়েছে কে পাবে, এরাও আসলে ইঞ্জিনিয়ারিং করে এসেছে। এবং এই সকল যে পারস্পরিক বিদ্বেষ, এই বিদ্বেষের মধ্যে অনেক কিছুতেই রীতিমতো ঘৃণা ছড়িয়ে পড়ছে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নির্বাচনী এলাকাতে। বিশেষ করে একজন সংসদ সদস্য তিনি বেদমভাবে মার খেয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তিনি সংসদে এসে প্রাণের মানে যাকে বলা হয় জীবনের নিরাপত্তা তিনি চেয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যদি দৌড়ে মসজিদের ভিতরে না পালাতেন তাহলে হয়তো তাকে মেরেই ফেলা হতো। একজন সংসদ সদস্য জামাতের। এই যে এমপিদের গায়ে হাত তোলার অভ্যাস শুরু হলো, এটা আমাদের দেশে কিন্তু আগে হয়নি। আগে এমপিদের যতটা লাঞ্ছনা গঞ্জনা এটারও সাধারণত অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত এই কারণেই হতো। কিন্তু এইবার দেখা গেল যে প্রতিপক্ষ সরাসরি এমপিকে আক্রমণ করছে। তাহলে যারা মন্ত্রী আছেন, এমনকি প্রধানমন্ত্রী আছেন, তারাও আগামীতে মানসম্মান নিয়ে সমাজে চলতে পারবেন, ওই জিনিসটি নষ্ট হয়ে গেছে। এবং এটা ইউনূস জমানার একটা ধারাবাহিকতা। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর যে মব, সেই মবতন্ত্রে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কে শিক্ষামন্ত্রী, কে শিক্ষা উপদেষ্টা, কে আইন উপদেষ্টা, ডাজ নট ম্যাটার, কে পুলিশের আইজি, কে সেনাবাহিনী প্রধান, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগ জমানাতে কে প্রধানমন্ত্রী, কে কোন মন্ত্রী ছিল, ব্যাপার নয়। সবাইকে ডিম মারো, লাথি মারো, হ্যান্ডকাপ পরো, আর পিঠমোড়া করে বেঁধে তাদেরকে প্রিজন ভ্যানে করে আনো, আর প্রিজন ভ্যান থেকে নামাও এবং সবাইকে হেলমেট পরে সেই কোর্ট কাছারিতে হাজির করো। এই যে একটা নির্মমতা, রাজনীতিবিদদেরকে ছোট করার, হেয় করার যে একটা প্রবণতা, এই প্রবণতা কিন্তু এখনও থামে থাকেনি, বরং এগুলো আরও বেড়ে গেছে। সরকারের যে হানিমুন পিরিয়ড, সেই হানিমুন পিরিয়ডে 6 মাস হিসেবে ধরে নেওয়া হয়েছিল যে 6 মাস সরকারের হানিমুন পিরিয়ড যাবে। কিন্তু 2 মাসের মাথাতেই সরকারের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে। আর বিরোধী দল যারা আছে তারা কোনো অবস্থাতেই 6 মাস পর্যন্ত তারা অপেক্ষা করতে পারছে না। তারা পারে তো আজকেই সরকারকে টেনে হেঁচড়ে নামায়। আর এর সঙ্গে আওয়ামী লীগ বা তাদের সহযোগী যে সকল দল, নেতাকর্মী, দেশি বিদেশি চক্র, তারা তো একেবারে ওত পেতে বসে আছে যে কখন বিএনপি ফাঁদে পড়বে, কখন জামাতে ফাঁদে পড়বে। তারা আসলে এখানে যে তৃতীয় যে শক্তিটি আওয়ামী লীগের নেতৃত্বে, তৃতীয় শক্তিটি ফাঁদ পেতে বসে আছে। এবং তারা যে আসলে এখানে বিএনপি এবং জামাত দুজনের সঙ্গে খেলবে, অথবা একজনকে দিয়ে আরেকজনের বিরুদ্ধে খেলবে, একজন দ্বারা আরেকজনকে লেলিয়ে দিবে। যেমন দেখা গেল নির্বাচনের যে সময়, তখন আওয়ামী লীগের মনে হয়েছে যে জামাত ক্ষমতায় যেন না আসতে পারে, বিএনপিকে ক্ষমতা আনতে হবে। কিন্তু এখন তারা মনে করছে যে এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। এবং স্বয়ং শেখ হাসিনা তার ভাষণে তিনি নানা রকম নেতিবাচক কথা বলেছেন, অথচ ভোটের সময় মোরালেস দিল্লি থেকে, কলকাতা থেকে, লন্ডন থেকে যে আওয়ামী লীগের সূত্রগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে তাদের যে সকল ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, সব জায়গা থেকেই বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, যেটি এখন বুমেরাং হয়ে গেছে। এবং তারা বলছে যে না, বিএনপি আসলে আমরা যে ভোট দিয়েছি এটা ভুল করেছি, বিএনপি আমাদের জন্য কিছু করছে না, করবেও না। তো কাজেই তারা বিএনপিকে বিপদে ফেলবে, এটা স্বাভাবিক। এবং সেই বিপদে ফেলার জন্য তাদের প্রথম পছন্দ হবে জামাতকে শক্তিশালী করা, জামাতকে ইনফ্লুয়েন্স করা, অথবা বিএনপির ঘাড়ের উপর ভর করে জামাতকে উত্তেজিত করা এবং জামাতকে পথে ঘাটে অপমান করা। যেমন দেখা গেল যে যেহেতু ভোটের মাঠে একটা সমীকরণ হয়েছে এবং তারা অনেকেই এখন বিএনপির সঙ্গে মিশে গেছে, আওয়ামী লীগের লোকজন, জামাত এখন উল্টো এদেরকে গুপ্ত বলছে, আওয়ামী লীগের লোকদেরকে গুপ্ত বলছে এবং বিএনপির লোকদেরকে গুপ্ত বলছে। এবং এটা নিয়ে যখন বাহাজ চলছে, তখন এই বাহাজের একটা ক্ষেত্রে দেখা গেল যে জামাতের কোনো শীর্ষ একজন নেতাকে এখানে আক্রমণ করা হলো, পিছনে ইন্ধন দিল আওয়ামী লীগের লোকজন, সামনে ফেজে চলে আসলো, একটা সাজানো নাটক হয়ে গেল। এবং সেখানে দেখা গেল যে বিএনপি যারা নেতাকর্মী তারা সেই ফাঁদে পা দিয়ে একটা অকারেন্স ঘটিয়ে ফেললো। এবং এটা নিয়ে যখন একটার পর একটা অকারেন্স ঘটতে থাকার পর জামাতের যে রেজিমেন্টাল ফোর্স, শিবিরের যে রেজিমেন্টাল ফোর্স, তাদের অর্থ আছে এবং গত 18 মাসে বা ইউনূস সাহেবের জমানাতে তারা যে শক্তিমত্তা অর্জন করেছে, আত্মবিশ্বাস অর্জন করেছে, রাষ্ট্র পরিচালনার কৌশলগুলো রপ্ত করেছে, এবং তারা তাদের যে বিভিন্ন লোকজন প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেভাবে তারা সেট আপ করে ফেলেছে, এবং রাজনৈতিক সমীকরণে তারা অনেক মানুষকে, দেশি এবং বিদেশি অনেক পক্ষকে নিজেদের কাছাকাছি আনতে পেরেছে। সাহিত্যিক, সাংবাদিক থেকে শুরু করে অন্য যে সকল মানুষ কখনো জামাতের দিকে ফিরে তাকাতেন না, তারাও এখন জামাতের সঙ্গে একই মঞ্চে তারা বসেন। তো এই যে অবস্থা চলতেছে, সেই অবস্থা দিয়ে তারা সহজে ছাড়বেন না, এবং এটা বিএনপি জানে। যদি জিজ্ঞাসা করা হয় যে জামাতের যে প্রস্তুতি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার, সশস্ত্র সংগ্রাম করার, সেখানে তো বিএনপির আসলে এরকম সশস্ত্র সংগ্রাম করার, অগণতান্ত্রিক কোনো কাজ করার, গোপনে কোনো কাজ করার, গেরিলা যুদ্ধ করার এরকম কোনো অভিজ্ঞতা তাদের ছিল না। তারা রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন করবে, লড়াই করবে, বড় বড় কথা বলবে, পার্লামেন্টে বড় বড় কথা বলে মন্ত্রিত্ব করবে, এটাকেই মনে করে রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু জামাত তাদের যে লাইন আপ, সেই লাইন আপে জেহাদ করা, সেই লাইন আপে বিপ্লব করা, সেই লাইন আপে খেলাফত প্রতিষ্ঠা করা,
সেই লাইন আপে আরও অনেক কিছু করার যে অ্যাম্বিশন, অভিজ্ঞতা, কানেক্টিভিটি এবং তাদের সামনে অনেকগুলো বাস্তব অভিজ্ঞতা রয়েছে, বাস্তব উদাহরণ রয়েছে। সিরিয়াতে যা হয়েছে, লেবাননে যা হচ্ছে, মিশরে যা হয়েছে বা হচ্ছে, কুর্দিদের মধ্যে যা হচ্ছে, আফগানিস্তানে, ওয়াজারিস্তানে, পাকিস্তানের বেলুচিস্তানে যা কিছু হচ্ছে, এই সবগুলোই জামাত গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং জামাতের যারা কর্মী সমর্থক তারা এই সমস্ত ব্যাপারে একেবারে রীতিমতো পিএইচডি ডিগ্রি হোল্ডার, দে নো এভরিথিং। তো সেই দিক থেকে তাদের যে রেজিমেন্টাল ফোর্স এর সঙ্গে যদি আগ্নেয়াস্ত্র যুক্ত হয়ে যায়, এর সঙ্গে যদি বিদেশি প্রযুক্তি যুক্ত হয়ে যায়, এক্সপার্টি যুক্ত হয়ে যায়, এখানে অনেক কিছুই হতে পারে। এবং এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি সম্প্রতি বলেছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। তিনি খুব কৌশলী কথাটা বলেছেন, কিন্তু রাজনৈতিকভাবে করেন বা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে করেন, এটা কোনো অবস্থাতেই মানে জামাতের জন্য সুখকর হবে না। জামাত আবার এটার অনেক উত্তর দিয়েছিল। জামাত সেটা বুঝতে পারছে যে আমাদেরকে রাজনৈতিকভাবে কীভাবে মোকাবেলা করবে। বিএনপি যে রাজনীতি আর জামাতের রাজনীতি তো আলাদা। জামাতের রাজনীতি যারা মোকাবেলা করতে পারবে তারা চরমোনাই হতে হবে, আট্টশিল্পীর মোস্তফা আমির ফায়সাল হতে হবে। কিংবা ধরুন জামাতকে মোকাবেলা করার জন্য সেই মাঝভান্ডারী নজিবুল হক মাঝভান্ডারী, তাকে যেভাবে শেখ হাসিনা সামনে নিয়ে এসেছিলেন, জামাতকে মোকাবেলা করার জন্য ইনকিলাব, মাওলানা মান্নান, জমিয়াতুল মুদাসসিরিনের যে একটা বিশাল 2 লক্ষ 2.5 লক্ষ মাদ্রাসার শিক্ষক আছে, তাদেরকে যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাছে টেনে নিয়েছিলেন, প্রমোট করেছিলেন, টাকা দিয়েছিলেন, ফলে কি হতো, জামাতকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পেরেছিলেন। বিএনপির সেই আদি জমানাতে মানে জিয়াউর রহমান সাহেবের জমানাতে এবং আওয়ামী লীগের জমানাতে জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা গেছে। জামাত 2টা আরবি বললো, ওরা 4টা আরবি বলতো, 3টা হাদিস বললো, ওরা 6টা হাদিস বলতো, ওরা 4টা বেহেশতের টিকিটের কথা বললে ওরা 400 বেহেশতের টিকিট এনে হাজির করতো। এখন এই যে পক্ষগুলো সেই পক্ষগুলোর মধ্যে ধরুন হেফাজত ইসলাম, তাদের মধ্যে কয়টা গ্রুপ আছে, কওমি লাইনে কয়টা গ্রুপ আছে, তাবলিগে কয়টা গ্রুপ আছে, এবং এইদের সবার সঙ্গে পলিটিক্যালি যে মোটিভেট করে এদের পুরো শক্তিটাকে জামাতের বিরুদ্ধে ব্যবহার করে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করবে, এইরকম লোক বিএনপিতে একজনও নেই, নট এ সিঙ্গেল ওয়ান। তাহলে কি করতে হবে? সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করতে হবে তাদের বিরুদ্ধে, মামলা, মোকদ্দমা, হামলা। এই জন্য জামাত খুবই স্পষ্টভাবে বলছে যে আপনারা বিএনপি হওয়ার চেষ্টা করছেন না, আপনারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, কোনোদিন আওয়ামী লীগ হতে পারবেন না। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে প্রশাসনকে কুক্ষিগত করে জামাত নির্মূলের চেষ্টা করেছে, ওটা আপনি কোনোদিন পারবেন না, 100 বার চেষ্টা করে পারবেন না। এর কারণটা হলো আওয়ামী লীগের যে একছত্র আধিপত্য ছিল সব জায়গাতে, সেই আধিপত্যটা বিএনপি প্রতিষ্ঠা করতে পারবে না। এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে এবং জামাতের লোক আছে। টিল নাও, আজকের দিন পর্যন্ত প্রশাসনের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন পর্যন্ত, একেবারে একটা ইউরো থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত, টিল নাও জামাত বেটার পজিশনে, দ্বিতীয় পজিশনে আওয়ামী লীগ, থার্ড পজিশনে বিএনপি। তো কাজেই যদি কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয় জামাতের বিরুদ্ধে, এটা ল্যাপস হয়ে যাবে এবং এখানে আওয়ামী লীগের লোক খেলবে, অন্যান্য যারা লোক আছে তারা সবাই খেলবে। ফলে এই যে রাজনৈতিকভাবে জামাতকে নির্মূল করার যে পরিকল্পনা, এটা জামাত মনে করছে এটা বাস্তব হবে না। বরং জামাত যেটা চেষ্টা করছে যে ঠিক আছে, তাদেরকে বলতেছে জামাতের যারা লোকজন আছে খুব অকথ্য এবং অশ্রাব্য ভাষায় তারা বিএনপিকে আক্রমণ করছে। কেউ বলছে আপনি কীভাবে পালাবেন, পালানোর জন্য আপনাদের কোনো রাস্তা নেই। কেউ বলছে আপনি গুপ্ত, তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে সরাসরি বলছে যে আপনি তো লন্ডনে গুপ্ত ছিলেন, গুপ্ত অবস্থায় ছিলেন। তাও জামাতের চতুর্থ পঞ্চম সারি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সে সকল কথাবার্তা বলছেন। সবাই বলার চেষ্টা, জামাতের নেতাদের বা জামাতের বি টিম সি টিম তারা বলছেন যে বর্তমানে এখন পর্যন্ত সংবিধান অনুযায়ী টিল নাও বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ বৈধ, তার সংসদ বৈধ, সব কিছু, এই রাষ্ট্রপতি বৈধ, আর এরপরে যা কিছু হয়েছে নিউজ থেকে আজকের দিন পর্যন্ত সব অবৈধ। কল্পনা করতে পারেন যে কীভাবে রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আর এই সকল কথা কিন্তু মানুষের মনের মধ্যে নানা প্রশ্ন তৈরি করছে, অস্থিরতা তৈরি করছে, উদ্বেগ তৈরি করছে, উৎকণ্ঠা তৈরি করছে। কিন্তু তার অ্যাগেনস্টে সরকারের পক্ষ থেকে যে একটা ন্যারেটিভ তৈরি করবে বা এই কথাগুলো যে উত্তর দেবে, শিশির মনি যা বলছে, ব্যারিস্টার ফুয়াদ যা বলছে, কিংবা ব্যারিস্টার শাহরিয়ার যা বলছে, এই কথাগুলোকে তারা মনে করছে বিএনপি যারা লোকজন যে এগুলোর উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু এগুলো তারা যাই সামনে আনছেন, এগুলো সবই কিন্তু ইথারে থেকে যাচ্ছে। ইটস এ ম্যানি ডট। ধরুন আমরা যারা কথা বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে 2014 সনে, তারা এই জিনিসগুলো মনে করছে আরে কি রনি কি বলছে না বলছে, কিন্তু সেই জিনিসগুলি 2024 সনে এসে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আমরা যে সকল কথাবার্তা বলেছি 2024 সনের আগস্ট মাসের ধরেন 10 তারিখে 12 তারিখে, তো সেই কথাগুলি দেখা গেল 2025 সনে এসে আগস্ট মাসে 1 বছরের মাথায় সেগুলো ফলতে শুরু করেছে। ফলে এখন বিএনপি সম্পর্কে যে সকল নেতিবাচক কথাবার্তা জামাতের একেবারে তৃতীয় সারি চতুর্থ সারি নেতৃবৃন্দ, ইয়াং নেতৃবৃন্দ বলছেন, এটাকে বিএনপি যারা ক্ষমতাধর লোকজন তারা ইগনোর করছে, কিন্তু নট লাইক দ্যাট। এগুলোকে মোকাবেলা করতে হবে এবং এর বিপরীতে রাজনৈতিক ন্যারেটিভ বিএনপির থাকতে হবে। কিন্তু এখন একজন ফুয়াদের কথা রেসপন্ড করার জন্য, যেমন ধরুন আজিজুল বারী হেলাল আছেন, অ্যাটর্নি জেনারেল
ব্যারিস্টার কাজল আছেন, তারপর আইনাঙ্গনে অন্যান্য যারা আছেন, এমনকি ফারজানা পুতুল আছেন যিনি মন্ত্রী, ইয়াং যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যাদের ব্যারিস্টারি ডিগ্রি আছে, এই যে নতুন এমপি হলেন শাকিলা ফারজানা, তিনি আছেন, আরও অনেকে আছেন। তো তারা এই কথাগুলো জবাব দিতে পারেন, কাউন্টার কথাগুলো বলতে পারেন, এবং এগুলো হয়তো তখন মানুষ বিচার করবে, বিশ্লেষণ করবে। কিন্তু পুরো বিষয়টা হলো যে জামাত যে সকল কথাবার্তাগুলো বলছেন তাদের নেতৃবৃন্দের মাধ্যমে যে ন্যারেটিভগুলো তৈরি করে ফেলছে, সেইগুলোর বিপরীতে বিএনপি এখন পর্যন্ত একটু শব্দই করেনি। ফলে যখন সত্যিকার অর্থে ঘন্টা বেজে যাবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।